দেশে নারী অপরাধের মৃত্যুদণ্ডের ইতিহাস না থাকলেও হাসিনার ক্ষেত্রে যা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। কমপক্ষে ২৩০ বছর পর কোনো পাপী খুনি রাষ্ট্রপ্রধানের রায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। এদেশে অপরাধী নারীদের ফাঁসি দেবার ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তাহলে কি হাসিনাও এমন করে খালাস বা তার শাস্তি একটু কম হবে? কেউ কেউ সোশ্যালে ছড়িয়েছে হাসিনা নাকি মোদি কর্তৃক প্রেগন্যান্ট, তাই প্রেগন্যান্ট থাকা অবস্থায় কোনো নারীকে ফাঁসি দেওয়ার বিধান নেই। ফলে হাসিনাও এই কারণ দেখিয়ে ফাঁসি থেকে রেহাই পেতে পারেন। আসলে কি এমন হবার আশঙ্কা আছে? গণহত্যা মানবতার বিরুদ্ধে একটি জঘন্যতম অপরাধ। আন্তর্জাতিক আইন ও অনেক দেশের অভ্যন্তরীণ আইনে গণহত্যাকে সর্বোচ্চ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। ইতিহাসে বেশ কয়েকজন স্বৈরশাসক ও সরকার প্রধান গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। গেল সোমবার ১ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে সর্বশেষ দণ্ডপ্রাপ্ত হন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সার্বিয়ার স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোশেভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার রাদোভান কারাদ্জিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জোসেফ কাবিলার পাশে নিজের নাম লিখিয়েছেন। একই সঙ্গে এ রায়ের মধ্য দিয়ে ২৩০ বছর পর কোনো নারী সরকার প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন। এর আগে ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইয়ের স্ত্রী মারি এন্তোনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ১৭৯৩ সালের ১৬ অক্টোবর শিরচ্ছেদের মাধ্যমে এন্তোনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে একই বছরের ১৯ জানুয়ারি ফরাসি বিপ্লবে এন্তোনের স্বামী রাজা ষোড়শ লুইকেও গিলোটিনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায়। এ রায়ে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজ সাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে ৫ অভিযোগ আনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল ২০২৪ সালের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমনপীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন, যা গণহত্যা, খুন ও ভয়াবহ নির্যাতনের শামিল। প্রতিবেদনে আনা প্রধান অভিযোগগুলো হল সরাসরি আদেশ অর্থাৎ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা রাষ্ট্রীয় সব বাহিনী, তার দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের সরাসরি নির্দেশ দেন। হাসিনার নির্দেশের ফলে ১৫০০-এর বেশি মানুষ নিহত ও ২৫,০০০-এর বেশি আহত, অঙ্গহানি এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন। রিবারিক রাজনীতির উত্তরাধিকারের উত্থান হয় শেখ হাসিনার। অপরিপক্ক হলেও শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে ১৯৮১ সালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। টানা ৪৪ বছর ধরে পালন করছেন এ দায়িত্ব। এর মধ্যে ৫ বার প্রধানমন্ত্রী ও ২ বার বিরোধী দলীয় নেতা ছিলেন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে যান হাসিনা। এর আগেই তার নির্দেশে দেশে চলে গণহত্যা। সেই অপরাধের দায়ে গেল সোমবার ১৭ নভেম্বর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো অবস্থান না থাকলেও বাবা শেখ মুজিবের পরিচয়ে দলটির সভাপতি হন। তখনও তিনি ভারতে নির্বাসনে ছিলেন। তাকে শীর্ষ পদে আসীন করার ক্ষেত্রে দলের একটি অংশের তীব্র বিরোধিতাও ছিল। সভাপতি হওয়ার ৩ মাসের মাথায় ওই বছরের ১৭ মে দেশে এসে
আওয়ামী লীগের দায়িত্ব নেন ৩৩ বছর বয়সী হাসিনা। অভিযোগ আছে, দলের দায়িত্ব নিয়ে তিনি একটি নিজস্ব বলয় তৈরি করেন। একে একে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করেন। ক্রান্তিকালে দলের হাল ধরে রাখা সৈয়দা জোহরা তাজউদ্দিনও তার বলয়ের কারণে সাইড লাইনে চলে যান। শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচনের বিপক্ষে ছিলেন এমন ডাকসাইটে নেতারা অবমূল্যায়নের শিকার হন। এমনকি ১৯৯১ সালে নির্বাচনকে সুষ্ঠু বলায় দলীয় খড়গ নেমে আসে ডক্টর কামাল হোসেনের ওপর। হাসিনা বলয়ের লোকজন প্রখ্যাত এই আইনজীবীকে নানাভাবে অপদস্থ করেন। পরে বাধ্য হয়ে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে শেখ হাসিনার রানিং মেট ছিলেন আব্দুর রাজ্জাক। জানা গেছে, মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককেও ঠিকমতো কাজ করতে দেয়া হয়নি। পরে ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে বেরিয়ে বাকশালে যোগ দেন। তিনি আবার দলে ফিরলেও মূল্যায়িত হননি। 1/11-এর সময় দলে সংস্কার প্রস্তাব দেওয়ার কারণেও আব্দুর রাজ্জাকের ওপর ক্রুদ্ধ হন হাসিনা। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও তাকে মূল্যায়ন করা হয় না। দলের সভাপতি মণ্ডলীর পদ থেকে সরিয়ে গুরুত্বহীন উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয় তাকে। বর্ষিয়ান নেতা আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরও হাসিনা তাকে সম্মানিত করতে চাননি বলেও জানা যায়। শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ তিনি শহীদ মিনারে নেয়ার বিপক্ষে ছিলেন। তবে আব্দুল জলিল সহ কয়েকজন নেতার হস্তক্ষেপে সেদিন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানটি সম্ভব হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রজীবন থেকেই আব্দুর রাজ্জাকের প্রতি ক্ষোভ ছিল হাসিনার। 1966 সালে ইডেন কলেজ ছাত্র সংগঠন নির্বাচনের সময় রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় হাসিনাকে ভিপি পদে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে ছিলেন ছাত্রলীগের, অর্থাৎ বর্তমান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ, তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। পরে শেখ মুজিবের প্রভাব খাটিয়ে মনোনয়ন দিতে বাধ্য করা হয়। হাসিনা এই ক্ষোভ পুষে রাখেন বলে দলের মধ্যে আলোচনা আছে। আব্দুর রাজ্জাকের মতো আব্দুল জলিলকেও শেষ জীবনে অসম্মানিত হয়ে চলে যেতে হয়েছে। আব্দুল জলিল 1/11-এর সময় গ্রেপ্তার হয়ে যৌথ বাহিনীর কাছে হাসিনার চাঁদাবাজি ও নানা অনিয়ম দুর্নীতি সহ অপশাসনের স্বীকারোক্তি দেওয়ার কারণে ক্ষুব্ধ হন আওয়ামী লীগ প্রধান, যার কারণে পরে দল বা সরকারে আব্দুল জলিলকে মূল্যায়ন করা হয়নি। অবশ্য যৌথ বাহিনীর কাছে একই ধরনের স্বীকারোক্তি দিলেও হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম দলে বহাল আছেন। জানা গেছে, 1981 সালে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর হাসিনা দল গোছানোর পাশাপাশি আন্দোলনের কর্মসূচি পালন শুরু করেন। তিনি বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে যুগপৎভাবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হন। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও আন্দোলনরত বামপন্থী দলগুলোর সঙ্গে বেইমানি করে হাসিনা 1986 সালে এরশাদ সরকারের সাধারণ নির্বাচনে অংশ নেন। পরে অবশ্য পরাজিত হয় এরশাদকে ক্ষমতাচ্যুত করতে তিনি আবার বিএনপি ও জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিত আন্দোলনে যোগ দেন। এরশাদের পতনের পর অনুষ্ঠিত 1991 সালের সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসার জন্য ব্যাপক প্রচারণা চালান হাসিনা। সংশ্লিষ্টরা জানান, ওই সময় তার অবস্থান এমন ছিল যে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী। তবে নির্বাচনে তার দলের ভরাডুবি হয়। নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 88 আসনে জয়লাভ করে। হতবাক হাসিনা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। কিন্তু দেশের ইতিহাসে যত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে তার মধ্যে সেটি একটি। এমনটি তার দলের প্রভাবশালী নেতা ডক্টর কামাল হোসেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারেও বলেছিলেন। যদিও এ কারণে তিনি দলের রোষানলে পড়েন। নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেও হাসিনা সহ আওয়ামী লীগের এমপিরা শপথ নেন। দলটির সভাপতি বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। তবে একের পর এক সংসদ বর্জন করে বিএনপি সরকারকে দেশ পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করেন তিনি। 1996 সালের জুনে নির্বাচনে জয়ী হয়ে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে প্রধানমন্ত্রী হন হাসিনা। তবে দুর্নীতি, অপশাসন ও ভারতপন্থী মনোভাবের কারণে সমালোচনার মুখে পড়ে তার নেতৃত্বাধীন সরকার। এ সময়ে 1 টাকা টোকেন মূল্যে গণভবন বরাদ্দ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি নির্বাচনের আগে ওই বাড়ি ত্যাগ করতে বাধ্য হন। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে বিএনপির কাছে লজ্জাজনক পরাজয় হয় হাসিনার নেতৃত্বাধীন দলের। আওয়ামী লীগ মাত্র 62টি আসন পায়। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন এবং প্রাথমিকভাবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানান হাসিনা। এমনকি তারই নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে অত্যন্ত বাজেভাবে অপমান করতে থাকেন।
হাসিনা ও তার আইন প্রণেতারা সংসদে যোগ দিতে অস্বীকৃতি জানান। তবে সংবিধান অনুযায়ী 90টি বৈঠকে টানা অনুপস্থিতি থাকলে সংসদীয় সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধান থাকায় হাসিনা সংসদে ফেরেন। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষের দিন 2006 সালের 28 অক্টোবর রাজধানীতে লগি বৈঠা আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালায় আওয়ামী লীগ। পরেও এই আন্দোলন অব্যাহত রাখে। তাদের আন্দোলনে ভীত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি এ.কে.এম. হাসান। তাদের আন্দোলন এতটাই সহিংস রূপ ধারণ করে যে 2007 সালের জানুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। হাসিনাকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়। তবে খালেদা জিয়া দেশ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। ফলে হাসিনা মনে করেন যে রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বীর কাছে তিনি পিছিয়ে পড়ছিলেন। এ কারণে তিনি বাড়ি ফিরে আসতে চান। তত্ত্বাবধায়ক সরকার প্রাথমিকভাবে তার দেশে ফেরার প্রচেষ্টা প্রতিরোধ করলেও পরে তাকে আসার অনুমতি দেয়। তবে তাকে কারাগারে পাঠানো হয়। খালেদা জিয়াকেও কারাগারে পাঠানো হয়। এ সময় -2 ফর্মুলা নামে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা নিয়ে বেশ আলোচনা হয়, কিন্তু তা সফল হয়নি। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।